ভারত ভ্রমণে আসা পর্যটকদের অন্যতম পছন্দের স্থান দিল্লি। মুঘল সাম্রাজ্যের ঐতিহাসিক সব স্থাপনা এবং নানান জাতি ধর্মের মানুষের মিলন মেলায় ব্যাপক সমৃদ্ধ ভারতের রাজধানী দিল্লি। দিল্লির ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের আকৃষ্ট করে সবচেয়ে বেশি। দিল্লিকে বলা হয় সম্রাট শাহজাহানের শহর। দিল্লির তাজমহল যেমন সপ্তম আশ্চর্যের একটি, তেমন লালকেল্লা হল ভারতের পরাধীনতা ও স্বাধীনতার সাক্ষী। মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের হাজারো স্মৃতির নীরব সাক্ষী এই লালকেল্লা। এই লালকেল্লাকে ঘিরে আছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। এই কেল্লা এবং তার সঙ্গে জড়িয়ে থাকা নানা গল্প আজও ঐতিহাসিকদের অবাক করে দেয়। চলুন ঘুরে আসি সেই লালকেল্লা থেকে, জেনে নিই লালকেল্লার অজানা ইতিহাস। সঙ্গে থাকুন ও দেখতে থাকুন শেষ পর্যন্ত। মোগল সম্রাট শাহজাহানের রাজধানী তখন আগ্রা, কিন্তু আগ্রা থেকে গোটা ভারত সামলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল শাহজাহানের পক্ষে। তাই অনেক দিন ধরেই তিনি ভাবছিলেন তার রাজধানী আগ্রা থেকে স্থানান্তর করার জন্য। সেই মতো সভাসদদের পরামর্শে তিনি সিদ্ধান্ত নেন আগ্রা থেকে রাজধানী সরিয়ে নিয়ে তা দিল্লিতে প্রতিষ্ঠা করবেন। তার জন্য দরকার সম্রাটের বাসস্থান নির্মাণ, কারণ এখান থেকেই তো তাকে ভারতীয় উপমহাদেশের এই বিশাল সাম্রাজ্য শাসন করতে হবে। আর সম্রাট বলে কথা, তার বাসভবন তো আর সাধারণ বাড়ি হতে পারে না। তাই 1538 সালে দিল্লির বুকে তৈরি হলো এই বিলাসবহুল লালকেল্লা। সেই মতো ডাক পড়ল মুঘল সাম্রাজ্যের দুই প্রতিষ্ঠিত স্থাপত্য শিল্পীর। তাদের উপরে দায়িত্ব দেওয়া হলো সম্রাটের বাসস্থান নির্মাণের, যার দুটি প্রবেশপথ থাকবে। একটি প্রবেশপথ লাহোরের দিকে মুখ করে, যার নাম লাহোরি গেট, এবং অন্যটি দিল্লির দিকে মুখ করে, যার নাম দিল্লি গেট। আমরা অবশ্য 50 টাকা দিয়ে টিকিট কেটে লাহোরি গেট দিয়ে প্রবেশ করেছিলাম। সম্রাটের নির্দেশনা মতো কাজে নেমে পড়লেন এই দুই স্থাপত্য শিল্পী। 1648 সালে এই কেল্লা নির্মাণের কাজ শেষ হয়। এর জন্য সময় লেগেছিল প্রায় 10 বছর। পুরনো দিল্লির যমুনা নদীর তীরে সম্রাটের জন্য নির্মিত হয় এক নতুন রাজকীয় ভবন। সেই সাথে প্রতিষ্ঠিত হয় সম্রাট শাহজাহানের নতুন রাজধানী। সম্রাটের এই বাসভবনের নাম কেন লালকেল্লা হলো তা নিয়ে নানা মত রয়েছে। যেহেতু সম্রাটের পরিবারের সদস্যরা এখানে বসবাস করবেন, তাই সম্রাট নিজেই এর নামকরণ করেন কিলা-ই-মোবারক। কিন্তু পরবর্তী সময় এই নামের পরিবর্তে লালকেল্লা বা রেড ফোর্ট নামেই বেশি পরিচিতি লাভ করে। অনেকে মনে করে থাকেন যেহেতু সম্পূর্ণ লাল বেলে পাথর দিয়ে তৈরি এই কেল্লা, সেই কারণেই এর নাম দেওয়া হয়েছে লালকেল্লা। ভিতরে প্রবেশের আগে ম্যাপ দেখে নিলে ভালো করে বোঝা যাবে এই রেড ফোর্ট পুরোটাই একটা পরীক্ষা দিয়ে ঘেরা। লালকেল্লাকে সুরক্ষা দেওয়ার জন্য সম্রাট শাহজাহান চারিদিকে পরীক্ষা তৈরি করেন। এই পরীক্ষাতে তিনি কুমির ছেড়ে রেখেছিলেন, যাতে শত্রুপক্ষ লালকেল্লাকে কোনোভাবে আক্রমণ করতে না পারে। শুধুমাত্র কুমির ছেড়েই তিনি ক্ষান্ত হননি। এই যে পাঁচিল দেখা যাচ্ছে, এর গায়ে একরকম পিচ্ছিল পদার্থ লাগানো থাকতো, যাতে কেউ যদি পরীক্ষা কোনোভাবে পেরিয়েও যায়, পাঁচিল টপকানো সম্ভব হবে না। আর লালকেল্লার ঠিক পিছনেই বয়ে গেছে যমুনা নদী। আমি এখন যে গেট দিয়ে প্রবেশ করছি এটাই লাহোরি গেট। পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে গেটটি তৈরি, তাই এর নাম হয়েছে লাহোরি গেট। আমরা জানি প্রত্যেক বছর স্বাধীনতার দিন মানে 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী এই লালকেল্লা থেকেই পতাকা উত্তোলন করেন, যা আমরা টিভিতে দেখতে পাই। লাহোরি গেট দিয়ে ঢুকতেই সামনে পড়বে ছাত্তা বাজার। রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে মাথায় যেহেতু আবরণ রয়েছে, তাই এর নাম ছাত্তা বাজার। এখানে অনেক দোকান আছে। এই লালকেল্লার ভিতরে এরকম মার্কেট তৈরি করেন সম্রাট শাহজাহান। তার অন্দরমহলের মহিলাদের যাতে বাইরে যেতে না হয়, তাই এই ব্যবস্থা। এরপর একে একে দেখব নহবতখানা, দেওয়ানিয়াম, রংমহল, মমতাজ মহল, মতি মসজিদ, দেওয়ানি খাস। আজ এই সমস্ত জায়গা ঘুরে পুরনো দিনের কাহিনী জানবো ও আপনাদের জানাবো। লালকেল্লার প্রবেশদ্বার দিয়ে ঢুকে সামান্য এগিয়ে গেলেই চোখে পড়বে এক বিশাল নহবতখানা বা ড্রাম হাউস।
নহবত শব্দের অর্থ হলো গান বাজনার স্থান। এই নহবতখানাকে এক কথায় কেল্লার প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। কেল্লায় সম্রাটদের প্রবেশের সময় এখানে নানা রকমের সঙ্গীতের আয়োজন করা হতো। সঙ্গীতের সুরমূর্ছনায় মহা সমারোহে সম্রাটদের স্বাগত জানানো হতো। নহবতখানার ঠিক পিছন দিকেই রয়েছে দেওয়ানি আম। লালকেল্লার দুটি প্রধান মহলের মধ্যে একটি হলো দেওয়ানি আম। মহলটি 3 দিকে খোলা। মহলের একদিকে রাখা ছিল সম্রাটের সিংহাসন। নানা মূল্যবান পাথরের কারুকার্য দিয়ে মহলটি সজ্জিত করা হয়েছিল। মহলের প্রতিটি দেওয়ালে রয়েছে ভারতের নানা রকম পাখি, ফুল ইত্যাদির ছবি। মহলে সম্রাটের বসার আসনটি ছিল মণিমুক্ত সোনা রূপোয় কারুকার্য করা। শুধুমাত্র ভাস্কর্যের নেশায় সম্রাট এই মহল তৈরি করেননি। সম্রাট শাহজাহানের রাজত্বকালে এই মহলে অনেক গুরুত্বপূর্ণ কাজ হতো। এই মহলকে বলা হতো সর্বসাধারণের সভাগৃহ। এই মহলে বসে সম্রাট প্রজাদের কথা শুনতেন। সম্রাট তার নিজের সিংহাসনে বসতেন। প্রজাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হতো। প্রজারা নিয়মিত সেখানে উপস্থিত থাকত। সম্রাট তার প্রজাদের নিয়ে এই মহলে নিয়মিত সভা করতেন। এই মহলে বসেই সম্রাট সাধারণ মানুষের নানা সুবিধে অসুবিধার কথা শুনতেন। এই হলো দেওয়ানি খাস। লালকেল্লার মধ্যে দ্বিতীয় মহলটি হলো এই দেওয়ানি খাস। অপার সৌন্দর্য ও মন ভোলানো ভাস্কর্যে তৈরি এই মহল। এই মহলেও সম্রাটের সিংহাসনটি মূল্যবান সব পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এই মহলটি মূলত সম্রাটের ব্যক্তিগত দরবার মহল। মহলটিতে শুধুমাত্র সম্রাটের বিশেষ প্রজা বা বিশেষ অতিথি এবং তার সভাসদদের প্রবেশাধিকার ছিল। এর আগে আপনারা দেখেছেন দেওয়ানি আম, যেটা ছিল আম জনতার জন্য, লাল পাথরের তৈরি। আর এই দেওয়ানি খাস সাদা পাথরের তৈরি। এখানে বসেই সম্রাট তার সভাসদদের নিয়ে নানা গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। বিভিন্ন বিষয়ে তাদের মতামত শুনতেন এবং সেসব মতামত পর্যালোচনা করে নিজের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতেন। এই মহলের আরেকটি নাম শাহমহল। সাদা মার্বেল পাথরের পিলার, মেঝেতে কারুকার্যময় মার্বেল পাথরের মোজাইক এবং নানা শৈল্পিক অলঙ্করণে সজ্জিত করা হয়েছিল মহলের দেওয়াল। এই মহলেই ছিল সম্রাট শাহজাহানের বিখ্যাত ময়ূর সিংহাসন এবং সেই সিংহাসনে শোভা পেত বিখ্যাত কোহিনূর হীরা। কেল্লার বিভিন্ন মহলের মধ্যে আরেকটি মহল হলো রংমহল। এটি দেওয়ানি খাসের পাশেই অবস্থিত। রংমহল প্রকৃত অর্থেই ছিল রঙের প্রাসাদ। এই মহলের প্রতিটি দেওয়াল নানান রকম পাথরের কাজ দিয়ে সাজানো। এর সিলিংটি তৈরি করা হয়েছিল সোনা ও রূপো দিয়ে। সোনা ও রূপোর চমক প্রতিফলিত হয়ে পড়ত নিচের শ্বেত পাথরের উপর। এখানে থাকতেন সম্রাটের পত্নী, উপপত্নী এবং দাসীগণ। যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় লালকেল্লার এই জায়গা থেকেই আগে যমুনা নদীকে দেখা যেত। এই মহলের মধ্যেই ছিল একটি ফোয়ারা, যার জল আসতো যমুনা নদী থেকে। যদিও এখন আর লালকেল্লা থেকে যমুনা নদীকে দেখা যায় না। পাশের খাসমহলেই থাকতেন সম্রাট, ফলে সম্রাট তার ইচ্ছে মতো যে কোনো সময় এই মহলে প্রবেশ করতে পারতেন। তবে সম্রাট ছাড়া আর কারো এই মহলে প্রবেশের অনুমতি ছিল না। কেল্লার একেবারে পশ্চিমে রয়েছে মতি মসজিদ। সম্রাট আওরঙ্গজেব ব্যক্তিগত ব্যবহারের জন্য মসজিদটি তৈরি করেছিলেন। এটি একটি ছোট 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, পুরো শ্বেত পাথরে নির্মিত। মতি মসজিদের পাশেই রয়েছে হায়াত বক্স বাগ বা জীবন প্রদায়ী উদ্যান, মানে এখানে বিরাট জায়গা জুড়ে জীবনদায়ী বিভিন্ন গাছ লাগানো রয়েছে। সম্রাট শাহজাহান বৃষ্টি উপভোগ করার জন্য এখানে 2টি আলাদা ভবন নির্মাণ করেছিলেন। সম্রাট শাহজাহান এই 2টি ভবন থেকে বৃষ্টি বিলাস করতেন। একটির নাম শাওন ও অপরটি হলো ভাদন। এটি হলো শাওন আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হলো ভাদন, অর্থাৎ শ্রাবণ ও ভাদ্র মাস। যেহেতু এই 2 মাসে বৃষ্টি হয় তাই এমন নাম দিয়েছিলেন। শ্রাবণ মাসে বৃষ্টির ছাট মানে বৃষ্টিযুক্ত হাওয়া, সেটা যাতে গায়ে না লাগে, আবার বৃষ্টিটা সুন্দরভাবে যাতে উপভোগ করা যায়, তার জন্য শাওন ভবনের পিছনটা দেয়াল দিয়ে আটকানো ও সামনের দিকটা খোলা রেখেছিলেন। এই 2 ভবন থেকেই সম্রাট শাহজাহান শ্রাবণ ও ভাদ্র মাসে বৃষ্টি বিলাস করতেন। শাওন এবং ভাদন এই 2টি ভবনের ঠিক মাঝখানে নির্মাণ করা হয় এই সামার প্যালেস।
গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে এই মহলটি তৈরি করা হয়। গরমের সময় এর চারপাশে জল জমিয়ে রাখা হতো, তাই চারপাশে জল থাকার কারণে নদীর থেকে আসতো ঠান্ডা হাওয়া। এই মহলটির নাম জাফর ভবন। শোনা যায় এই মহলটি তৈরি করেছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর। এই ভবনের পূর্ব দিকে যমুনা নদীর পাশে বাহাদুর শাহ জাফর এই হীরা মহল তৈরি করেন। এখান থেকে তিনি যমুনার দিকে মুখ করে সূর্যোদয় দেখতেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের আগে পর্যন্ত এটি ছিল মুঘল রাজপরিবারের বাসস্থান। 1857 সালে এই লালকেল্লা থেকেই স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। এই যুদ্ধে পরাজিত হলে সম্রাট লালকেল্লা পরিত্যাগ করে অন্যত্র বসবাস করতে থাকেন, কিন্তু ব্রিটিশদের হাতে বন্দী হওয়ার পর তাকে আবার লালকেল্লায় ফিরিয়ে আনা হয়। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ আর্মি এই লালকেল্লা দখল করে এইসব ব্যারাক তৈরি করে। এই কেল্লায় সম্রাটের বিচার শুরু হয়। বিচারে বাহাদুর শাহ জাফরকে দোষী সাব্যস্ত করে তাকে নির্বাসিত করা হয়। পরবর্তীতে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী লালকেল্লার অধিকার নেয় এবং লালকেল্লার একটি অংশ ক্যান্টনমেন্ট হিসাবে ব্যবহার করতে থাকে। 1945 সালে আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হওয়ার পর এখানেই লালকেল্লাতে যুদ্ধবন্দীদের বিচার হয়। লালকেল্লার অধিকার নেওয়ার পর ব্রিটিশরা এই কেল্লায় নির্বিচারে লুণ্ঠন চালায়। বিলাসবহুল দামি ফার্নিচার, তৈজসপত্র, মূল্যবান মণি মাণিক্য, অলংকার, নগদ অর্থ লুট করে নিয়ে যায় ব্রিটিশরা। কেল্লার অনেক স্থাপনা ভেঙে ফেলা হয়। তবে ভাইসরয় লর্ড কার্জনের নির্দেশে 1899 থেকে 1905 সালের দিকে কেল্লার সীমানা, প্রাচীর, বাগান এবং জল সরবরাহ ব্যবস্থা আবার চালু করা হয়। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।